আপনাদের পরিচয় আমি খুব একটা নিতে যাচ্ছি না, তাহলে আমার সেশনটা হয়তো আরো ওইভাবে না। আপনারা নিজেদের মধ্যে তো এর মধ্যে পরিচয় হয়ে গেছেন। এখন বলেন, কারো কোনো এক্সপেকটেশন আছে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি 4 নিয়ে? এর আগে কি কথাবার্তা? আপনারা কিন্তু অলরেডি বলা যায় যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি 4 এগুলোর সাথে অনেকটা আপনারা এখন অভ্যস্তই হয়ে গেছেন। শুধু আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে এগুলোর সাথে লিঙ্কেজ হয়ে গেছেন, অজান্তে লিঙ্কেজ হয়ে গেছেন। মানে চিন্তাই করা যায় না যে যে আপনার লিঙ্কেজ হয়ে গেছে। এই যে মনে করেন আপনারা এখন আমার সাথে ক্লাস করতেছেন ভার্চুয়ালি, এটা একটা রিয়েল এক্সাম্পল অফ এই ইন্ডাস্ট্রি 4 এর বলা যায় যে এটাও আমরা কিছুদিন আগে ওইভাবে চিন্তা করতে পারিনি, প্র্যাকটিস। তারপরে এখন যেভাবে ব্যাংকিং সিস্টেম গুলো অনলাইন হয়ে গেছে, বিকাশ যেভাবে সিস্টেম গুলাতে চলে আসছে, সফটওয়্যার বেস, ইন্টারনেট বেস যেভাবে কাজ হচ্ছে, এগুলো অলমোস্ট ইন্ডাস্ট্রি 4। কিছু কিছু সাইট হয়তো আসা হয়নি, ম্যানুফ্যাকচারিং সাইট। এখন দেখবেন যে অনেক রেস্টুরেন্ট রোবটের মাধ্যমে রেস্টুরেন্ট চালু হয়ে গেছে। 3D প্রিন্টিং, এগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ হবে। ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং। এখন দেখেন পেন ড্রাইভ ইউজ করেন, অনেক পেন ড্রাইভ ইউজ করতে হয় না, অনেক সময় ড্রপ বক্সে বা আপনি এই রেখে দিলেন আপনার মেটেরিয়ালস। এক সময় দেখেন আপনাদের ফ্লপি ডিস্ক থাকলো, সিডি ছিল, এখন আস্তে আস্তে পেন ড্রাইভ, এরপরে কিছুদিন পরে পেন ড্রাইভ বা এখন এই পেন ড্রাইভের ইউজ গুলা চলে যাচ্ছে। এই যে চেঞ্জ গুলা কিন্তু অলরেডি আপনারা কিন্তু অলরেডি হ্যাবিচুয়াল হয়ে গেছেন। শুধু আমি আপনাদেরকে লিঙ্কেজ করে দিব যে এই জিনিসগুলোর সাথে আমাদের এখন কিভাবে ইমোশন, কিভাবে আমাদের বডি মাইন্ড এর সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবেন আপনি একটা বাসায় অনেক সময় আমিও এরকম হয়ে যাই যে আপনাদের দেখা যাচ্ছে যে আপনার ছেলে ফেসবুক নিয়ে বসে আছে, আপনার মেয়ে বসে আছে, আপনি নিজেও বসে আছেন, আপনার ওয়াইফও বসে আছেন, মানে এক আরেক জগতে চলে গেছেন। হ্যাঁ, মানে অজান্তেই আপনারা ইন্ডাস্ট্রিয়াল 4 বা এগুলোর সাথে লিঙ্কেজ হয়ে গেছেন, মানে চিন্তাই করা যায় না। হ্যাঁ, বাসায় ওয়াইফাই যদি একটু না থাকে তাহলে মনে হচ্ছে যেন দুনিয়া থেকে ডিটাচ। এই যে যা বললাম এগুলা হচ্ছে রিয়েল এক্সাম্পল। এখন অফিসে যাবেন, অফিসে যাওয়ার পরে দেখবেন যে আপনার পিসিটা ঠিক মতো কাজ করতেছে কিনা, পিসির সাথে আপনার নেট ঠিক মতো কাজ করতেছে কিনা, ই নথি ঠিক মতো কাজ করতেছে কিনা, হ্যাঁ, আবার ই নথিতে কোনো ডাকফল আসলো কিনা, আবার কোনো নথি আসলো কিনা। এই যে অজান্তেই কিন্তু আপনি ইন্ডাস্ট্রি 4 এর সাথে লিঙ্কেজ হয়ে যাচ্ছে। আর গভর্নমেন্ট তো আরো এগুলা কম্পাইল করার জন্য জিআরএস সিস্টেম, এখন দেখেন সবগুলো অফিসকে একটা গভর্নমেন্ট যে একটা প্ল্যাটফর্ম, এটা ই নথি দিয়ে বোঝা যায় যে আপনি যে কোনো অফিসে যে কোনো ফাইল, ডাক ফাইল পাঠাইতে পারেন, আপনি চিঠি পাঠাইতে পারেন। অজান্তেই আপনারা কিন্তু এখন ইন্ডাস্ট্রি 4 এর দিকে চলে গেছেন। এখন এটা হয়তো একটা সার্ভিস সাইট, কিন্তু ম্যানুফ্যাকচারিং সাইটে কেমন হবে, প্রিন্টিং সাইটে কেমন হবে, আপনার বিভিন্ন সাইটগুলো কেমন হবে, সেই সাইটগুলো আপনাদের সাথে এখানে আলাপ হবে। বলেন, আপনারা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি এখনো ক্লাস শুরু করি নাই, জাস্ট আপনাদের সাথে একটা প্রিলিমিনারি আলাপ করলাম, যে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে আপনারা অলরেডি এগুলোর সাথে এখন হ্যাবিচুয়াল। আপনারা কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন, আমার সাথে এখনই বলতে পারেন, ইন্টারাকশন। আর না হলে আমি কিন্তু এখন পুঁথিগত বিদ্যায় চলে যাব, মানে স্লাইড দেখাবো। আমি বলি একটু স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যতটা হ্যাবিচুয়াল, আমাদের বাচ্চারা আরো বেশি, এই তো ওরা ভালো, আরো বেশি আপগ্রেড হয়ে গেছে। এই তো ওরা ভালো। যা কিছু জানছে আমরা কিন্তু তার চেয়ে পিছনে পড়ে আছি, বিধায় ট্রেনিং করতেছি। আচ্ছা, গুড গুড গুড। আর কেউ কিছু বলবেন, বলেন। কারণ আমরা তো ট্রেনিং, তো আপনাদের কথাবার্তাও শুনতে চাই, শুধু আমি ওয়ান ওয়ে করতে চাই না। আর কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হচ্ছে কেউ, নাকি বলবেন না? আচ্ছা, যদি না বলেন। স্যার এইটার যে ইন্ডাস্ট্রি 4, এটা হ্যাঁ, কারেন্ট ট্রেন্ড অফ টেকনোলজি যেটা আমরা মনে করতেছি, আচ্ছা, এটা ইন্ডাস্ট্রি 3 to 1 এগুলো কি ছিল? হ্যাঁ, এগুলা আছে, আমার স্লাইডে আছে, পুঁথিগত বিদ্যায় আছে, দেখাবো। আর কিছু, এটা এমন কিছু না, আপনারা নিজেরাই চিন্তা করেন। আমি 93-তে পাস করছি। 93-তে সেই সময় হয়তো অটোমেশন ছিল। আপনি যদি, আমি কারখানায় কাজ করছি,
আপনারা হয়তো জানেন এই যে নিউমেটিক কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, তারপরে আসলো কি পিএলসি, প্রোগ্রামার লজিক কন্ট্রোলার, তারপরে ডিসিএস, এখন চলে আসছে যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা এখন দেখেন ইন্টারনেট বেস, আপনি রিমোট সেন্সিং, আপনি ড্রোন, আপনি ওয়েবসাইট বেসড আপনার ইন্ডাস্ট্রি চলবে, আপনি এখানে কন্ট্রোল বসে চলবে। তো এই যে চেঞ্জ গুলা, তো এক সময় মনে করেন বুঝলাম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে অনেক কিছু হবে, জীবনটা অনেক সহজ হয়ে যাবে, কিন্তু একটাই প্রশ্ন, অনেক মানুষ তো বেকার হয়ে যাবে। না, বেকার হবে না সেগুলো নিয়ে আলাপ হবে। আপনি যদি এখন দেখেন আগে আমাদের মার্কেটটা ছিল বাংলাদেশ বা আপনার ডিস্ট্রিক্ট বা এরিয়া, এখন দেখেন আমি আমার বাড়ির খুব রুট লেভেলে গ্রামে, আপনার স্ক্রিনটা স্যার একটু ল্যাপটপের স্ক্রিনটা একটু নিচের দিকে নামাতে হবে, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। ও, আমাকে দেখবেন? আচ্ছা ঠিক আছে। এখন কি দেখা যায় না? না, এখনো দেখা যায় না, হাফ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি দেখা যায় না নাকি এখনো যায় না, জানি না কি অবস্থা। আচ্ছা, আমাকে দেখাচ্ছে, আমার কথাবার্তা শুনেন। এখনো হাফ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে যাচ্ছি, আমার বাড়ি রুট লেভেলে, আমার বাড়ি ম্যানবাবী, দিনাজপুর, বীরগঞ্জে বাড়ি। তা আমি একটা পলিটেকনিক দেওয়ার চেষ্টা করতেছি গ্রামে, তা সেই জন্য রিক্রিয়েশন লিভ নিয়ে বাড়িতে ছিলাম সেই সময়। এখন আমার কাজ চলতেছে, অটো কাজ চলতেছে। তো সেখানে পলিটেকনিক যেহেতু দেওয়ার চেষ্টা করতেছি, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বা পাশ করছে তাদের কয়েকজনকার সাথে আমার খুব সখ্যতা। তারা আসলো, দেখা করলো, তারা বললো যে আমরা গ্রামে আউটসোর্সিং করি, পার মান্থ ইনকাম করি। হ্যাঁ, এবং কি তুমি কি করো? বলছে আমি ওয়েবসাইট ডেভেলপ করি। আরেকজন কি বলো? আমি কন্টেন্ট ডেভেলপ করি। আরেকজন ইউটিউবে। কেমন ইনকাম হয় তোমাদের? বলছে না, ভালো ইনকাম, গ্রামে থেকে 25-30 হাজার টাকা ইনকাম হয় এবং কোনো প্রকার সমস্যা নাই। তো দেখছেন, একটা গ্রামের ছেলে সে পার মান্থ 30 হাজার টাকা ইনকাম করে, এবং এবং সে বলতেছে আমাদের কাজটা অনেকটা ডে লেবারের মতো, আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে যাইতে পারি না, আমরা হয়তো অন্যরা কন্ট্যাক্ট পায়, আমরা হয়তো ডেলি বেসিসের মতো ওখানে কাজ করে দিই, কাজটা উদ্ধার করি। তাহলে একটা গ্রামের ছেলে আগে তাকে চাকরির এরকম একটা টেনশন করতে, কিন্তু এখন আর টেনশন করে না, এখন সেই স্কিল সে কিন্তু আউটসোর্সিং করতেছে। আপনি যখন ইন্ডাস্ট্রি 4 এর কথা চলে আসবেন রিয়েল লাইফ, আপনি দেখেন ওই 2-3 সপ্তাহ যখন আমি বাড়িতে ছিলাম, তখন জুম মিটিং, অনেকগুলা অফিসিয়াল মিটিং ছিল, আমি যদিও ছুটিতে, তারপরে সেই মিটিং গুলাতে আমি অ্যাটেন্ড করছি। ওই সেই গ্রামের যদি বলি ক্ষেত্রে সেই আল দিয়ে হাঁটাহাঁটিও করতেছি, আর এদিকে ইন্টারনেটে আমি ঢাকার সাথে মিটিংও অ্যাটেন্ড করতেছি। হ্যাঁ, এখন আপনারা হয়তো বলতেছেন যে জব মার্কেট এখন গ্লোবালাইজেশন, শুধু একটা নামকা ওয়াস্তে একটা এই একটা দেশকে একটা ডিস্ট্রিক্ট মনে করতে পারেন একজন জেলা প্রশাসক, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী, মানে উনি একটা জেলা প্রশাসক, আর একটা দেশ ইন্ডিয়ার উনি একটা জেলা প্রশাসক, গোটা পৃথিবীটা একটা গ্লোবাল। এখন কোনো কন্ট্রোল নাই ওইরকম। আমার ইন্টারন্যাশনাল ল যেহেতু আমার জানা আছে, আসলে সোভারেন কান্ট্রি বলতে তো কোনো কান্ট্রি না, সব কান্ট্রির সাথে লিঙ্কেজ আছে। অতএব এখন গ্লোবাল যেটা রিয়েল গ্লোবালাইজেশন, সেটা কিন্তু চলে আসছে, এটা এখন অজান্তেই চলে আসছে, এটা আপনাদের করার আর কিছু নাই। এইটাও ইন্ডাস্ট্রি 4, ইন্টারনেট থিংস, ইন্টারনেট অফ থিংস, এটা প্র্যাকটিক্যাল চলে আসছে। হ্যাঁ, এটা কিছুদিন আগে, কেন 93-তে যখন আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি, তখন কি চিন্তা করতে পারছি যে বন্ধুদের সাথে আবার ফেসবুকে দেখা হবে? হ্যাঁ, তাদের বাচ্চারা কি করে, তারা কি কুরবানি করতেছে, হ্যাঁ, তাদের কি ফিলিংস, এটা কি সম্ভব ছিল? 93-র কথা বলতেছি, এই 27 বছর আগেই কিন্তু কি ছিল, আর এই 27 বছর পরে আপনি চিন্তা করেন, আপনার রিয়েল সেন্স চিন্তা করেন, আমরা কোথায় চলে গেছি। অতএব জব মার্কেট কমার কোনো সুযোগ দেখি না আমি। বলেন। এটার বিপক্ষে না, আমি বলতে চাচ্ছিলাম যে এর ফলে যেটা হচ্ছে, প্রযুক্তি বান্ধব অবশ্যই আমরা হব, গ্লোবালাইজেশনের যুগ, সেটা হব। এটার টোটাল ইফেক্ট যেটা হবে, আমরা ক্রমশ মানে অলস হয়ে যাব, বেকারত্বের হার বাড়বে, ডিপেন্ডেন্সি বেড়ে যাবে। আর আপনি স্যার যেটা বলেছেন, এলাকা ভিত্তিক যেটা 2-4 জন বা একটা অংশ হয়তো বা
সেভাবে ইনকাম করছে বা হচ্ছে, মানে আমাদের মতো দেশের জন্য আমি ওই অ্যাসপেক্টসে বলেছি আর কি। এটার দিকে হ্যাঁ, এখন আমি একটু গভর্নমেন্টও আপনার সাথে সজাগ আছে। ডিফার করি। জি বলেন। ডিফারটা হচ্ছে বেকার হবে না, কারণ একটা প্রফেশন থেকে যা শিফট হবে, যেমন হ্যাঁ এটাই এক্সাম্পল দিই, এই যে আমাদের পাঠাও আছে যারা মোটর বাইকে বিভিন্ন সার্ভিস দেয়, একটা স্টুডেন্টও কিন্তু এখন আর্ন করে। বলেন। যার একটা মোটরসাইকেল আছে, অন্য কাজ করে, অফ টাইমে হি আর্নস এ লট। এই যে ঢাকায় দেখেন কি পরিমাণ এই যে উবার এবং মোটরসাইকেল, জাস্ট এগুলা প্রফেশন সোর্স বাড়ছে, সেটা বলিনি আমি, অন্য অর্থে বলেছি। যেমন রোবট এখন আসে না, একটু আরেকটু হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিতে কথাবার্তা এখন বলি। রোবট কাজ করছে, হসপিটালের রোবট কাজ করছে, আমি সেই থিংকিং থেকে বলেছি। আমার কাজের ক্ষেত্র সোর্স বেড়েছে, সেদিকে আমি যাচ্ছি না, ওটা অন্য বিষয়। গ্লোবালাইজেশন হয়ে গেছে তো, এখন ওই যে আমাদের আরিফ স্যারের ক্লাস আমার 3-4 মিনিট শোনার সুযোগ হয়েছিল, যে গুগল নিয়ে উনি অনেক কথাবার্তা বলতেছিলেন। গুগল, হ্যাঁ, গুগলে অনেক কিছু করা যায়। তা গুগলে আসলে অনেক কিছু করা যায়। গুগলের যতগুলো আছে এইগুলা যদি সবগুলাই আমরা যদি আমাদের আয়ত্ত করি, তাহলে অ্যালবাম হতে শুরু করে ডকুমেন্ট হতে শুরু করে এমন কি নাই যে গুগলে করা যায় না। আপনারা কি চিন্তা করতে পারেন ডিজিটাল লাইব্রেরি? আমার এই জাপানে বা রিসার্চার হিসেবে কাজ করার কারণে আমার অনেক পাবলিকেশন আছে ইন্টারন্যাশনালি, এবং অলমোস্ট পৃথিবীর সব ইউনিভার্সিটিতে ইন্ডেক্সিং আছে অলমোস্ট। এবং এটা গুগলে গেলে কিন্তু আমি দেখাই দিতে পারবো যে দেখো আমার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার আছে, MIT-তে আমার আছে, টোকিও ইউনিভার্সিটিতে আছে আমার নামটা, আমার পৃথিবীর সব ইউনিভার্সিটিতে আমার নামটা আছে। এখন চিন্তা করেন এই আইটি বা গুগল আমার প্রফেসর প্রায় বলতেন যে এক গুগলের ধাক্কায় জাপান শেষ, এক গুগলের ধাক্কা নিতে পারে না। হ্যাঁ, এক গুগলের ধাক্কায়। এখন আমি যখন পিএইচডি শুরু করলাম 2010 সালে, তখন ওদের লাইব্রেরিতে গেলে একটা পিএইচডি থিসিস দেখতে দিত, ফটোকপি করতে দিত না, লিখতে দিত চাইতো না। এখন দেখেন আমার থিসিসটা কিন্তু এখন অনলাইনে ওরা দিয়ে দিছে। আমি তখন এসে বললাম প্রফেসরকে যে জাপানিজরা এরকম তো করা ঠিক না, এগুলো তো পাবলিক ডকুমেন্ট, পিএইচডি থিসিস তো পাবলিক ডকুমেন্ট, হ্যাঁ, এটা কেন ফটোকপি করতে দিবে না, এটা কেন দেখতে এত কনজারভেটিভ। এই 10 সাল 11, আমি 13 সালে যখন বের হয়ে আসি, ওরা 12 সাল পর্যন্ত যারা পাস করছে সবার থিসিস এখন ওরা এখন একটা সেন্ট্রাল ডাটাবেস করছে একদম জাপানিজরা। দেখেন যুগের প্রয়োজনে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টও দেখেন আগে অফিস সেক্রেসি বলে এই জিনিস দেওয়া যাবে না, এই জিনিস দেওয়া যাবে না, হ্যাঁ এটা অফিস, এখন দেখেন রাইট টু ইনফরমেশন করে দিচ্ছে। এখন করবে না কেন? ইন্ডিয়া করছে, সব দেশে করছে। এই রাইট টু ইনফরমেশন কি গভর্নমেন্ট ইচ্ছা করে করছে? এগুলো ইন্টারন্যাশনাল প্রেশার আছে যে তুমি দেশ চালাতে চাও, তুমি এইভাবে আইন কানুন তোমার করতে হবে, তুমি প্রকিউরমেন্ট আইন কানুন করতে হবে। তুমি প্রকিউরমেন্টেরও আমাদের কোনো আইন কানুন ছিল না। আমি নিজেও সার কারখানায় চাকরি করছি, ফার্টিলাইজার এফিসিয়েন্সিতে। অতএব এগুলো এখন গ্লোবালাইজেশন হয়ে গেছে, আপনি ইচ্ছা করলেই কিছু করতে পারবেন না, ইন্টারন্যাশনাল প্রেশার আছে। হ্যাঁ, আপনি যখন একটা ইউএন এর মেম্বার হবেন, ইউএন ওই অনুযায়ী আপনাকে আইন কানুন করতে হবে। আপনি আইএলও এর মেম্বার, আইএলও অনুযায়ী আপনার আইন কানুন করতে হবে। আপনি রিজার্ভেশন রাখতে পারেন, কিন্তু আপনি একটা সভ্য দেশের দেশ হয়ে আপনি যখন ইন্টারন্যাশনালি ফোরামে যাবেন, ইন্টারন্যাশনাল আইন কানুন আপনাকে মানতে হবে। ডব্লিউটিওর আপনি মেম্বার, ডব্লিউটিওর আইন কানুন মানতে হবে। এখানে দেখেন এগুলার আন্ডারে অনেক প্রতিষ্ঠান আছে, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড, টিবিটি, স্যানিটারি ফাইটোকেমিক্যাল মেজার্স। আপনি অজান্তেই দেখবেন যে আপনি গ্লোবালাইজেশন, আপনি একটা দেশ চালাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার ওই কনসেপ্টটা এখন ওই আপনি সোভারেন বলতে ওইরকম না, আপনি অ্যাজ লাইক একটা ডিস্ট্রিক্ট, অ্যাজ লাইক একটা ডিস্ট্রিক্ট, গোটা পৃথিবীটা একটা দেশ, বুঝতে হবে এরকম। এই গ্লোবালাইজেশনের এই কনসেপ্ট চলে আসছে, এবং অলমোস্ট দেশেই দেখবেন আইন কানুন অলমোস্ট সেম, অলমোস্ট সেম, আইন কানুন অলমোস্ট সেম। স্যার একটু ইন্টারাপ্ট করব, বলেন। ম্যাডাম যেটা বলতে চাইছিল সেটার সাথে আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ বলেন, আমি শুনি আপনাদের। 2025 সালে 10% ম্যান পাওয়ার ড্রাইভারলেস হয়ে যাবে। যেমন আরএনজি এন্ড টেক্সটাইল ক্ষেত্রে 60%, ফার্নিচার সেক্টরে 55%, অ্যাগ্রো ফুড 35%, লেদার এন্ড ফুটওয়্যারে 20%।
এই পার্সোনেলরা তারা সবাই বেকার হয়ে যাবে। না বেকার এখন হবে আমি না, আমি এই একটু বলি। আমি আপনি- ওই কথাটাই আহসান হাবিব যেটা বলছেন আমি এই পয়েন্টটাতেই জি, বলছিলাম। একটু বলি। উনি কিন্তু আমি একটু বলি প্রযুক্তি আপনাদের, বান্ধব। প্লিজ, আপনাদের এই এরিয়া আমার গবেষণা আছে, এরিয়া আমার জানা আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা হচ্ছে ফুড স্টেপ ইন্ডাস্ট্রি, এটা কোনো দেশে পার্মানেন্ট থাকে না, একটু আপনাদেরকে জেনে দিতে হবে। কারণ এই কাজটা খুব লেবরিয়াস, হার্ডলি স্কিল, এবং কোনো, আমি অনেক ইন্ডাস্ট্রিতে ভিজিট করছি, এবং কোনো লোকেই বলে না যে আমি এটা আজীবন কাজ করবো, বলে 5-7 বছর করার পরে আমি ছেড়ে দেবো। এই যাত্রাটা শুরু হয়েছিল ইউকে থেকে, 69-70 দিকে শুরু হয়েছে। ওরা যখন ডেভেলপ করছে ওরাও তখন চেঞ্জ হয়ে গেছে যে আমরা এটা ছেড়ে দেব। তা বাংলাদেশের লোকজন যখন ইকোনমিক উন্নত করবে তখন কেন ওই হার্ড লেবার করতে যাবে? ওইটা তো অটোমেটিক্যালি অন্য আরেকটা দেশে চলে যাবে, এটা ফুড স্টেপ ইন্ডাস্ট্রি। এবং এই জন্য দেখেন আমাদের 100টা ইকোনমিক জোন হচ্ছে, আমাদের লোকজন তো ওইদিকে ট্রান্সফার হয়ে যাবে। এখন যেখানে এখন লোকজনের রাস্তাঘাট যেভাবে হয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন এই গার্মেন্টস নিয়ে আমাদের লোকজন আর পড়ে থাকবে? এটা ট্রান্সফরমেশন হয়ে যাবে ডিজিটাল। আমি এগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করবো একটু পরে, আপনারা বুঝতে যাবেন যে এটার ঠিক জন্য আছে, আমরা হোটেল হওয়ার কোনো ক্লাসে কারণ নেই যে আমি গার্মেন্টস নিয়ে আমাদের আজীবন টিকে থাকতে হ্যাঁ। হবে। বরং আমি একটু বলতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালের উপরে আজকে ডিসকাশন করেন, অনেক নতুন নতুন আইডিয়া চলে আসবে। দেখবেন যে আমরা গার্মেন্টস, ওটা হলো ওই যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল বা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল, ওগুলো কাজ এখন আর আমাদের করার কোনো চিন্তা নাই, আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল নিয়ে বসে থাকবো। এই জন্য আমাদের জনশক্তিকে ট্রান্সফরমেশন করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার। আমি হ্যাঁ, কি আমি বলতে আমি চাইছি? একটু বলতে চাচ্ছিলাম যে আমি ওই ক্যাপ্টেন হাসানের সাথে কিছুটা একমত যে আসলে বেকারত্ব অটোমেশন হোক যাই হোক, এর কারণে বেকারত্ব ইনফ্যাক্ট বাড়বে বলে আমার মনে হয় না। কারণ মানুষ সবসময় তারা নেসেসিটি থেকে কিছু না কিছু ইনভেনশন করবে, ক্রিয়েট করবে। আমরা জানি যে নেসেসিটি দ্য মাদার অফ ইনভেনশন, সো দে উইল ফাইন্ড আউট সাম ওয়েজ, কোনো না কোনো একটা মিডিয়াম বা ওয়ে তারা বের করে ফেলবে, এবং তারা কখনো ওইভাবে থাকবে না যে আমরা মনে করতেছি যে অ্যাডভেন্ট অফ টেকনোলজির কারণে বা অটোমেশন বা নেসেসিটির কারণে যে পুরো একটা গ্লোবাল একটা বেকার হয়ে বড় ধরনের একটা হিউম্যান ক্রাই তৈরি হবে। আমার মনে হয় না এরকম একটা কিছু হবে। ধন্যবাদ স্যার। আতিক স্যার যেটা বললেন সেটা ঠিক আছে, আপনার সাথে একমত। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স এরকম বেকার হয়ে পড়বে, তার জন্য এটা মানে আমাদের গ্রহণ করার জন্য রেডিনেস আছে কিনা, আমাদের সেই জায়গাটার কথা আমরা বলতেছি যে আমরা ওটা কতদিনে এটা গ্রহণ করব, এটা এখন কথা। যেমন উবের কতজন ড্রাইভার সে নিয়োগ করেছে, এরকম করে আমার তো গার্মেন্টসের 65% হিউম্যানই বেকার হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে একটা কথা বলে নেই, গার্মেন্টসে যারা জব করেন, স্যার যেটা বললেন, এদের প্রায় 80% পার্সোনেল আন্ডার এসএসসি। এটা আমাদেরকে ভাবতে হবে, সে কিভাবে আউটসোর্সিং করবে, সে কি ওয়েব ডেভেলপমেন্ট করবে, সে কি আউটসোর্সিং করবে আচ্ছা, এই জায়গাটাতে। যুক্তি দিলে প্রতিটা জিনিসেরই আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি লিখতে পারবো না? সবাইকে আউটসোর্সিং করতে হবে না, সবাইকে আউটসোর্সিং করতে হবে, সবাই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, পজিটিভ নেগেটিভ বলা যাবে, এটা এমন কোনো কঠিন কিছু না। যাই হোক, আমরা ইন্ডাস্ট্রি 4 কিভাবে এই চেঞ্জ, প্রেজেন্ট যে সিচুয়েশন গুলাকে চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলোর সাথে আমরা কিভাবে কমপ্লাই করব এবং এগুলো নো হাউ কিভাবে বাড়াবো সেটার থেকে। যেমন আমি যদি বলি, আমি আমাদের একজন ফ্যাকাল্টি গত বছর জানুয়ারিতে স্কটল্যান্ডে পড়তে গেছিল এই কোভিড টাইমে। সে কিন্তু এই 10 বা 11 মাসে কিন্তু তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিন্তু জয়েন করছে, এই 2-3 দিন হলো জয়েন করে। অথচ আমাদের সিস্টেমটা আমি বলি, অথচ আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা মাস্টার ডিগ্রি সব শেষ করছি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার স্টাডিজ, সব শেষ করার পরে শুধু পরীক্ষাটা বাকি ছিল এপ্রিলে। এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি সেই পরীক্ষাটা নিতে পারেনি। তো এখন এইটা কেন বলতেছি, এখন আপনারা কি মনে করেন যে এই কোভিড এর কারণে বাইরের কি বসে আছে? কেউ বসে নাই, যেভাবে হোক সিস্টেমে তারা পরীক্ষা নিচ্ছে সিস্টেমে। কিন্তু আমি বিউপি থেকে এলএলএম করছি, এখন বিউপি কি বসে আছে? বিউপি থেকে কিন্তু তাদের প্রোডাকশন 3 সেমিস্টার তারা কিন্তু বের করে দিচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কি বসে আছে? নাই। তো এগুলা নিয়ে আপনাদের সাথে আলাপ করবো, একটু পরে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ভ্যালু ক্রিয়েশন করব, কিভাবে সিস্টেমের সাথে লিংক করব। আপনারা তখন একটু কমপ্লাই করবেন। আমি 10-15 মিনিট পর পরে আপনাদের সাথে আবার ইন্টারাকশনে যাবো। আমি একটু বলি, কিছুক্ষণ করে স্লাইড দেখাবো, তারপরে ইন্টারাকশনে যাব। আপনারা নোট রাখিয়েন যে তারপরে আপনারা সেগুলার যেটা বুঝবেন না
তখন সেই স্লাইডটার এগেনস্টে স্লাইড নাম্বার অথবা সেই পয়েন্টে একটু লিখে রাখিয়েন। তো ওকে, আমি এখন কিছু স্লাইড দেখাই, আপনাদের ভালো লাগবে আশা করতেছি। আচ্ছা, এটা হলো আমার প্রথম স্লাইড, ভ্যালু চেইন। হ্যাঁ, আমি ফুল স্লাইডটাই দেখানোর চেষ্টা করতেছিলাম এই জন্য। আচ্ছা, ফুল স্লাইডটা কি দেখা যাচ্ছে তো, তাই না? একজন ইয়েস বলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না ফুল, দেখা যাচ্ছে না, নিচের দিকে একটু কম দেখা যাচ্ছে। আর নিচের দিকে কম দেখা যাক, আমি আসলে এখন দেখা যাচ্ছে। সরাই দিলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, আমি মেইনলি ট্রান্সফরমেশনটা ইন্ডাস্ট্রি ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়েও হবে, মেইনলি একটু ট্রান্সফরমেশনটা দেখাই। সব জায়গায় আমরা কি করি, ট্রান্সফরমেশন করি, ইনপুট ট্রান্সফরমেশন এই এবং আউটপুট, এখানে আমরা ভ্যালু ক্রিয়েট করি ট্রান্সফরমেশন। এবং এই ট্রান্সফরমেশন করতে গেলে রিসোর্স লাগে। এই রিসোর্স গুলা কি কি সেগুলো এখানে লেখা আছে আমার, পিপল, প্ল্যান্ট, পার্টস, প্রসেস, প্ল্যানিং এন্ড কন্ট্রোল, এনভায়রনমেন্ট এন্ড সাইনেজওয়্যার। এই যে ইন্টারনেট এন্ড ক্লাউড ফর ভার্চুয়াল ওয়ার্ক, এটা এখন নতুন। আগে এই নরমালি 5P ছিলই, কিন্তু এখন নতুন সাইনেজওয়্যার বা ইন্টারনেট ফর ক্লাউড ভার্চুয়াল ওয়ার্ক, এগুলা কিন্তু এখন যোগ হয়ে গেছে। এবং এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে ট্রান্সফরমেশন, এটাই প্রসেস। প্রসেস আসলে কিছুই না, সিরিজ অফ অ্যাক্টিভিটিস উইথ লজিক, এবং ইনপুট দিব, আমি এটাকে আউটপুট করব। আউটপুটের সময় কিউটি ফর্মে দেখব, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টাইম। এবং এই রিসোর্স গুলা যত কম রিসোর্স ইউজ করতে পারবো তত আমার প্রোডাক্টিভিটি বাড়বে। এবং আমি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্ডাস্ট্রি 4, আমরা কেন এগুলোর দিকে যাচ্ছি, মেইনলি এগুলো প্রোডাক্টিভিটি বাড়ানো। আমি কস্টিং কমে যাবে এবং আমার আউটপুট অনেক বেড়ে যাবে। এটাই আপনাদেরকে একটা, যে এই জিনিসটাই ট্রান্সফরমেশনটা আপনাদেরকে বুঝতে হবে। এবং এটা একটা কমন, এটা সার্ভিসও হতে পারে, এটা গুডস ওয়ার্কস, যেটা আপনাদের যদি বলি গুডস ওয়ার্কস, আর কি সার্ভিস, যে কোনো ক্ষেত্রে এইটা একটা কমন জিনিস। এরপরে আসেন যে আমি এখান থেকে আমরা কি কি শিখবো, কি এগুলা কিছু কথাবার্তা বলা আছে। To provide knowledge, competency about the modern system management, how to deal the competitive market, customer satisfaction, competitive advantage, তারপরে legal procedure, technological innovation, industry 4, office management, and COVID perspective আমরা একটু কথা বলবো যে কোভিড কে আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারবো। এরপরে competency based skill to enable takes innovative and creative view, information technology, and extend beyond the province of business application built and used by a single organization. An organization can commercialize their technological innovation and how these associated risks and benefit might be managed. Erpore open innovation paradigm and see how the internal external idea can be brought together and innovation can be transferred inward and outward through licensing, joint venture and spin-off. এগুলা কমন কথা, আমরা টেকনোলজি দুই ভাগে ট্রান্সফার করতে পারি, পরে কথাবার্তা বলবো, তবে একটু বলে রাখি। একটা হলো বাই অপশন, একটা হলো মেক অপশন। এই লাইসেন্সিং, জয়েন্ট ভেঞ্চার, স্পিন অফ, এগুলা বাই অপশন। আমরা যত প্রকার কন্ট্রাক্ট করি কেনাকাটায় সবগুলো বাই অপশন। এমনকি পদ্মা সেতু হচ্ছে, এটাও বাই অপশন। মেট্রো রেল হচ্ছে, এটাও বাই অপশন। আর মেক অপশনটা হচ্ছে ইউনিভার্সিটি বা নতুন নতুন যখন কোনো আইডিয়া ক্রিয়েট হয়, সেটা হলো মেক অপশন। তার টেকনোলজি ট্রান্সফার হয় দুই ভাগে, একটা হলো বাই অপশন, একটা হলো মেক অপশন। Industry 4, the fourth industrial revolution is a set of advanced digital production technology, ওই যে ট্রান্সফরমেশনটা হবে ডিজিটালি, such as advanced robotics, 3D printing, big data analytics and artificial intelligence among others. এখানে একটা ইউটিউব আছে, ইউটিউবে আমি দেখাইতে পারি আপনারা যদি দেখতে চান।
And here will be discussed the office management perspective to meet COVID to according to industry 4. আমি 1 মিনিটের জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই লিংকটাতে। ইন্ডাস্ট্রি 4 এর অনেক কিছু আছে। এটা কি দেখা যাচ্ছে? আমার ইউটিউবটা কি দেখা যায়? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, Industry 4.0 is one of the big buzzwords. লিংকটা দেখা যাচ্ছে শুধু। আচ্ছা দেখি তো, এবার আমি ডাইরেক্ট ওখানে নিয়ে যাই। এখন কি দেখা যায়? Flying around at the moment. And it জি, দেখা basically যাচ্ছে। refers হ্যাঁ? জি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। to a একটা ইউটিউব দেখেন, আমি এখানে বেশি সময় দিতে চাই না, এখানে 4 মিনিট 56 সেকেন্ড আছে। এতক্ষণ কি দেখবেন? this সাউন্ডটা কি বাড়াই দিব আরেকটু? smart factories with connected সাউন্ডটা একটু বাড়াইতে হবে স্যার। স্যার ভলিউমটা একটু বাড়িয়ে দিন। We get there. The first industrial revolution basically এই যে ফার্স্ট started in ইন্ডাস্ট্রি the দেখেন। 1770s, where we moved from hand to machine, from farms to the first factories using steam and water power. Then 100 years later, electricity arrived, the next industrial revolution. So this gave us automation, it gave us assembly lines. So this was the real start of factories as we know them today. Another 100 years later, we have the computer arrived around 1970. We now have computers that would allow us to automate some of the blue collar work in factories. We have electronics in them. And this latest industrial revolution, which has just started, which we refer to as Industry 4.0, is now not looking at these individual computerized machines, but this whole network of them. They're all talking to each other. We have intelligent factories. And some of the underlying technologies of this new industrial revolution is the Internet of Things. We have smart machines and have sensors in them that are connected to networks and talk to each other, so they can diagnose their own problems and alert someone that something is going wrong within the machines. We have big data, so all of these machines generating huge volumes of data that we can now use and analyze. And we can use things like artificial intelligence and machine learning to make sense out of this data. So we get things like predictive maintenance, where a machine or an assembly line will tell us that it might be going to break down in the next day or so. So we need to fix things before they actually ever happen. We now have interconnected supply chains where ships are talking to warehouses, they're talking to trucks. It also enables us to have more intelligent robots and autonomous things like vehicle and drones. So this means that we now have ships arriving, the containers can be tracked, the warehouse can be ready even if there's a delay. We can now ship things automatically using delivery robots. Where I live in Milton Keynes, we now have Starship robots delivering our shopping. They even deliver the fish and chips from our local fish and chip shops. So they're completely autonomously driving robots that come to our house and deliver things. So this is Industry 4.0, this new world of smart connected machines and intelligent robots that. And what this basically means is that this new industrial revolution means we need to rethink our businesses. We need to take them from the third industrial revolution to this new brave world of Industry 4.0. And we need to develop our skills, and we need to figure out what the role is that people will play in all of this. So we're now talking about cobots. So we co-share our working environment with intelligent robots. So we need to make sure that we find a new place for all of us. And this is what I help companies do, is I help them prepare for this new fourth industrial revolution, help them shape their business processes, their business skills, so they can leverage all of these new technologies. And like every previous industrial revolution, the organizations that don't prepare for this will very quickly be left behind. If you are a company that makes typewriters, you will be superseded by someone that makes computers. And in the same way, anyone that doesn't leverage all of this technology will not be as efficient, as effective. They will not deliver smart solutions to their customers, and therefore will be
left behind. If you would like to learn more, head to my website at bernardmar.com, where you can find tons of articles, white papers, and videos that will give you a lot more insights, real-world case studies, and examples. আচ্ছা, আমরা সংক্ষেপে ইন্ডাস্ট্রি 4 সম্পর্কে একটা ভিডিও দেখলাম। এখন আপনাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, সাউন্ডটা কি শোনা যাচ্ছে এখনো না? To become a member, visit charlesrivermuseum.org/join. এরপরে এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আপনারা দেখবেন যে আমরা আপনাদের সাথে একটু পরে আসবো ডিসকাশনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে নিজেকে আগে হিউম্যান বিং কে চিন্তা করেন। আপনার যেমন কি আছে, মাইন্ড, বডি, আপনার থিঙ্কিং, ইন্টেলিজেন্স, আপনি যে কোনো মুহূর্তে ডিসিশন নিতে পারেন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ঠিক ম্যানকে, মানুষকে ফলো করে আর্টিফিশিয়ালি একটা ইন্টেলিজেন্স তৈরি করা হয়েছে। আপনারা দেখেন যে ছবিটা দেখে বুঝতে পারতেছেন অনেকটা রোবোটিক্স এর মতো। এখানে মেশিন সব জায়গায় আসলে সফটওয়্যার লিঙ্কেজ করে দেওয়া আছে। তারপরে it is a what is the human intelligence? It is a composition of abilities like learning. তাহলে এখানে একটা আমরা কি লার্নিং একটা মোড আছে। এখন আর্টিফিশিয়াল তারা কি হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে কম্পেয়ার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তৈরি করা হয়েছে। এবং আজকে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত পাওয়ার, আমি একটু পরে ব্যাখ্যা দেবো, তখন বুঝবেন যে আর্টিফিশিয়াল বা আপনারা বুঝবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় নিয়ে গেছে। রিজনিং অ্যাবিলিটিস লাইক হিউম্যান ইন্টেলিজেন্স গুলোর সাথে লিঙ্কেজ করা হচ্ছে, রিজনিং। এরপরে আসেন পারসিভ করতে, যেটা এরপরে এই কাজগুলো আগে মানুষ করতো, কিন্তু এখন আন্ডারস্ট্যান্ডিং অফ দা ল্যাঙ্গুয়েজ, এরপরে ফিলিং, এরপরে কি আর্টিফিশিয়াল ইজ দ্য সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিনস। ইন্টেলিজেন্ট মেশিন, এখন মনে করেন আপনি এখানে যা চিন্তা করতেছেন, আপনি দেখেন গুগলে একটা কথা বলার পরে সে কিন্তু আপনাকে সাইট খুঁজে দিচ্ছে। আপনি আপনার যে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, এরপরে আপনার চোখের চাহনিটাও বুঝে যাবে মেশিন। এই যে দেখেন আপনার ফিলিংসটা, আপনি মনে মনে কি চিন্তা করতেছেন, থিঙ্কিং, সেটা মেশিন অটোমেটিক বুঝে যাবে। এই যে সেন্স গুলা, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে আপনার মনের যে জিনিসগুলা, মাইন্ডসেট, মাইন্ড ব্লোয়িং যেগুলা, সেগুলা অলরেডি তখন মেশিনে চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফরমেশন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো অনেক কাজ যেগুলো মানুষের করতে করতে, হিউম্যান বিং তো অনেক সময় হয়ে যায়, রিপিটেটিভ কাজ করতে করতে অনেক সময় তারা ফেড আপ হয়ে যায়, কাজটা ফিনিশিং ভালো হয় না, তখন এগুলা কাজ মেশিনের সাহায্যে করা হয়। এর পরের স্লাইডটা আসেন। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ রিয়েল। এরপরে এই যে স্পেস প্রোগ্রামে, সেখানে গিয়ে দেখেন মার্স ল্যান্ডার বিং এবল টু নেভিগেট অন দ্য রেড প্ল্যানেট, দ্য রোবট আর্ম হ্যাজ বিন ডিগিং ইন দ্য মার্টিয়ান সয়েল আইস ফর 2.5 hours a day। এবং এইসব জায়গায়, যেসব জায়গায় মানুষের অল্টারনেটিভ দরকার, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করানো হয় কাজগুলা। এরপরে প্রস্থেটিক্যাল লিম্ব, এখানে দেখেন মাইন্ড কন্ট্রোলের প্রস্থেটিক আর্ম, the user control the arm through the existing nerves and it is the sensitive enough to pick up even a piece of paper. এরপরে সার্জিক্যাল সিস্টেমও আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, নিউরো আর্ম কাজ করবে। It is a surgical robotic system that can do the delicate brain surgery, also enabling physician to manipulate tools at the microscopic level.
এরপরে অল ইন ওয়ান ফ্লোর ক্লিনার, আপনি ক্লিনের কাজে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স iRobot, intelligent robot. It performs the duties of a vacuum cleaner, floor washer, gutter cleaner. এরপরে দেখেন digital secretary. A digital secretary that uses the artificial intelligence to understand the spoken English command and to learn over time. এরপরে walk like a man, মানুষের মতোই হাঁটাচলা করবে। Dexter, having a flexible joint driven by air cylinder, it can walk, run, and even jump. Will they assist us? এখন এটা মিলিটারি ক্ষেত্রেও এগুলা অনেক সময় এখন কাজ হচ্ছে। Aiming, defending, and moving are done simultaneously by us. But with all artificial technology, the tank will be able to auto-detect enemy units and take action. Automatic action ইউজ হবে। এরপরে স্পেস এক্সপ্লোরেশন, সেখানেও কাজ হবে। হিউম্যানস নিড প্রভিশন ফর ওয়াটার, রিসাইক্লিং, ফুড, স্পেস, রেডিয়েশনস, সাইকোলজিক্যাল ইস্যুস অফ কনফাইনমেন্ট। নান অফ দিস ইস্যুস কনসার্ন এ রোবট। তারপরে আন্ডার ওয়াটার মাইনিং, সেখানেও আপনি ইট ইজ নট পসিবল টু হ্যাভ দ্য মাইনিং স্টাফ অন সাইট এট সাচ ডেপথ। Medical research ক্ষেত্রে artificial technology can perform the delicate operation more precisely and efficiently. এই efficiently টার্মটা আমি জিজ্ঞাসা করব আপনাদেরকে একটু পরেই। তারপরে দেখেন এন্টারটেইনমেন্টের ক্ষেত্রেও দেখেন রোবোডগ, ডগ, তারপরে স্টোরেট, তারপরে এক্সমেন যেটা এক্সেল দ্য গেম। Or will they replace us? একটা question. Will intelligent machine replace us? Unemployment in the near future? Mankind, the endeavors, artificial robots in control? Human revolution, the new cyberus. এই ছিল আপনাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা এবং দেখালাম। এখন বলেন, আপনাদের সাথে ইন্টারেকশনে আসলাম আমি। আমাদের স্যার একটু ব্রেক দরকার। হ্যাঁ, আমি ব্রেকের জন্য ব্রেক টাইম ছিল আমাদের, আমরা ব্রেকটা নেইনি। আমরা হয়তো ব্রেক টাইম, আচ্ছা যারা যারা ব্রেকে যাইতে চান, বাসায় আছেন তো যান, আর যারা ডিসকাশন করতে চান তারা আমার সাথে একটু ডিসকাশন করেন। একদম ওভারঅল দিচ্ছি না, আপনারা তো সাউন্ড দিয়ে শুনতেও পারেন। আপনারা একটু করে মানে কি বলবো, হ্যাঁ রিফ্রেশও হন, আর আপনারা তার সাথে সাথে না স্যার একসাথেই সবাই স্যার থাকলে ভালো হয় স্যার। জি স্যার, কয় মিনিটে ব্রেক দেব বলেন? 10 to 15 minutes। আচ্ছা ঠিক আছে, 8টার সময় আপনাদের শুরু করবে, 11 মিনিট দিলাম আপনাদের ব্রেক। ওকে, 8টার সময় শুরু। ওকে ওকে।